এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। রেডিওতে গান শুনতেছেন দাদি, টিপ টিপ বৃষ্টিতে মুড়ি মাখা খেতে খেতে গানটা শুনতে বেশ লাগছে। এর মধ্যেই আন্টির ফোনে কর্কশ আওয়াজে সবার মুড নষ্ট করে দিল। দাদি বিরক্ত হয়ে বললেন, মরার ফোনটা আসার আর টাইম পাইল না। ফোনের ডায়ালের নাম দেখেই আন্টি রেডিও বন্ধ করতে বললেন, কারণ প্রান্ত ভাইয়ার মা কল দিয়েছেন। আন্টির বলতে দেরি, তাদের রেডিও অফ করতে দেরি হলো না। ছেলেপক্ষ সব বিষয়ে তিনি প্রচন্ড সচেতন বলা যায়। ফোন রিসিভ করে আন্টি কুশল বিনিময় করে হুহা করলেন কিছুক্ষণ। তার মুখ থেকে মনে হলো সিরিয়াস কোনো বিষয়ে কথা হচ্ছে। একটু পর ফোন রেখে আমাদের দিকে তাকালেন। সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে আসছি তার থেকে ঘটনা কি শোনার জন্য। ওরা কয়েকদিনের মধ্যে এঙ্গেজমেন্ট করে রাখতে চায়। সামনের সপ্তাহে নাকি ব্যবসার কাজে বাবার সাথে বিদেশে যাবে দুই ভাই। বেশ কিছুদিন সেখানে থাকতে হবে, তারপর দেশে ফিরে একবারে বিয়ের দিনক্ষণ ঠিক করবে। তাই আগে ভাগে বাগদান ছেড়ে যেতে চাচ্ছে ওরা। সব শুনে দাদি ও আঙ্কেল রাজি হয়ে গেলেন। রাইসার থেকে জিজ্ঞেস করলেন তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট হওয়ায় ওর কোনো আপত্তি আছে কিনা, কিন্তু তারা জানেন না যে ওর কাছে এটা যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো। তাই সে লাজুক মুখে বিনা বাক্য বয়ে রাজি হয়ে গেল। কোনে রাজি হওয়ার পর আন্টিদের ফোন দিয়ে জানালেন বেনদের। দুই পক্ষ মিলে ঠিক করা হলো 3 দিন পর আন্টি পড়ানো হবে। সিদ্ধান্ত ফাইনাল হওয়ার পর বড়রা চিন্তায় পড়ে গেল এই অল্প দিনে কি কি আয়োজন করবে। আর আমরা ছোটরা প্ল্যান করতে লাগলাম কিভাবে মজা করা যায়। তার মধ্যে আমার খুশি যেন একটু বেশি, কারণ এই প্রথম আমার কাছে খুব কাছের কোনো মানুষের বিয়ে খাবো। সেই যে ছোটবেলায় আন্টির সাথে এখানে চলে এসেছি, তারপর থেকে তো নিজের কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগে নেই বলতে গেলে। তারা কে কোথায় আছে, কেমন আছে, আমাকে আদৌ মনে রেখেছে কিনা আমি তার কিছুই জানি না। এই জীবনে কোনোদিন জানবেও কিনা কে জানে। দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম আন্টির দোকানে এসেছি পরের জন্য আংটি কিনতে। আন্টি এসব ক্ষেত্রে ভালোই শৌখিন বলা চলে, তাই তো নিজের মেয়েকেও সাথে এনেছে তার জামাইয়ের জন্য আংটি পছন্দ করতে। কয়েক মিনিট ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ডিজাইন দেখছিলাম আমি আর রাইসা। কোনো ডিজাইনে তেমন একটা পছন্দ হচ্ছিল না। যেটা একটু ভালো লাগছে, রাইসা আন্টির চোখ ফাঁকি দিয়ে ছবি তুলে পাঠাচ্ছে প্রান্ত ভাইয়াকে। তবে রাইসার রিয়াকশন দেখে বোঝা গেল আংটিগুলো ভাইয়ারও পছন্দ হচ্ছে না। হতাশ হয়ে আমরা পুনরায় আংটি খোঁজার মিশন শুরু করলাম। খুঁজতে খুঁজতে দোকানদারের পিছনে ডিসপ্লেতে রাখা একটি মাঝারি সাইজের সলিড আংটি আমার মনে ধরলো। সিম্পল আছে, পরলে স্মার্টও লাগবে। রাইসাকে গুতা দিয়ে ওই আংটিটা দেখালাম। ও সাইজা নিয়ে দোকানদারকে ওটা নামিয়ে দিতে বলল। তারপর আংটির ছবি তুলে প্রান্ত ভাইয়াকে পাঠানো হলো। উনি মেসেজের রিপ্লাই না দিয়ে হঠাৎ ফোন দিলেন। তার কল দেওয়া দেখে ফটকে গেলাম আমরা দুজন, কারণ পাশেই আন্টি বসে আছেন। কল কেটে দিয়ে কোনো রকমে ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে দোকানের বাইরে আসলাম আমরা। রাইসা কল ব্যাক করতে ফোন ধরলো ভাইয়া। ওর এক কদম কাছে দাঁড়িয়ে থাকায় ফোন থেকে প্রান্ত ভাইয়ার কণ্ঠ শুনতে পেলাম আমি। এইবারের আংটিটা ভালো, আমার পছন্দ হয়েছে। ভাইয়ারও ভালো লেগেছে ডিজাইন, এটাই সিলেক্ট করতে বললো ও আমায়। যাক, একটা সুন্দর আংটি পছন্দ করেছে অবশেষে। তোমার পছন্দ হয়েছে শুনে শান্তি পেলাম। তবে তোমার পছন্দ না হলেও আমি এটাই নিতাম, কারণ এতক্ষণ ধরে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছি। এটাই নাও। আমার ভাইয়ের মতো চুচি মানুষের পছন্দ হয়েছে, তাহলে বুঝতে হবে জিনিসটা আসলেই ভালো। গুড জব রাইসা, থ্যাংক ইউ। তবে এই আংটিটা পছন্দ করার ক্ষেত্রে আমার চেয়ে তুলফার হাত বেশি। ওই খুঁজে বের করছে এই ডিজাইন। ওহ, তাই বলো? এজন্য আমি ভাবছিলাম তোমার চয়েস এত ভালো হলো কবে থেকে। তুলফাকে থ্যাংক ইউ দিও আমার পক্ষ থেকে এই সুন্দর আংটি খুঁজে বের করার জন্য। রাইসাকে খেপানোর জন্য বলেন প্রান্ত ভাইয়া। তার কথা শুনে হাসি পেল আমার হাসি দেখে রাইসার চোখ পাকিয়ে তাকালো। তাই না? এখন তো আমার চয়েস খারাপই লাগবে তোমার। অবশ্য ঠিকই বলেছো, আমার চয়েস খারাপ না হলে তোমাকেই বা কেন পছন্দ করতাম। ব্যাস, শুরু হয়ে গেল ওদের খুনসুটি। আমি তাকিয়ে হাসলাম ওদের দিকে। আংটি কিনে বাসায় যেয়ে জোরে সোরে শুরু করলাম সবাই মিলে এঙ্গেজমেন্টের প্রস্তুতি। অবশেষে আজকে সন্ধ্যায় ওদের আংটি পরানো হবে। গত 2 দিন সবার উপর দিয়ে বেশ ধকল গিয়েছে। প্রচুর কাজ করেছি সবাই মিলে, একসাথে রান্না করেছি আরো কত কি। আজ সকাল থেকে বাসায় মেহমান আসতে শুরু করেছে। রাইসার আত্মীয় স্বজনরা আসছেন একে একে করে। একসাথে ছোট বড় বয়সী কাজিনদের পেয়ে আমাদের আড্ডা জমে ক্ষীর। বেশ হই হুল্লোড় করছি সবাই একসাথে। দুপুর পার হতেই আন্টি মেয়েতে রেডি হওয়ার জন্য তারা দিলেন। রাইসাকে সাজানোর জন্য পার্লার থেকে মেয়ে এসেছে। আমরা বাকি মেয়েরাও নিজের মতো করে একসাথে রেডি হব। রাইসা লেহেঙ্গা পরবে আর আমরা মেয়ের কাজিনরা সবাই সারারা পরবো ঠিক করেছি। সবাই রেডি হতে হতে বিকেল পার হয়ে গেল। এতক্ষণে পুরো বাড়ি মেহমানে কিস কিস করছে। আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম।
রাইসাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা লোক ফুলের ডালা নিয়ে যাচ্ছিল। ডালায় এতগুলো ফুল যে তার চেহারাটাই দেখা যাচ্ছে না। তাকে সাইড দেওয়ার জন্য আমি যেদিক দিয়ে যেতে ধরি, লোকটিও সেদিকে যায়। আমি বামে গেলে উনিও বামে যাচ্ছেন, ডানে গেলে উনিও ডানে যাচ্ছিলেন। যদিও ভুলবশত তার সাথে আমার দিক মিলে যাচ্ছিল, তবুও বেশ বিরক্ত লাগলো আমার। 1 মিনিট দাঁড়ান, হয় আপনি আগে যান, না হয় আমি আগে যাই, নয়তো আমাদের কারোরই যাওয়া হবে না। আমার কথা শুনে লোকটা ডালা সরালেন তার মুখের সামনের থেকে। তাকে দেখে তো অবাক হয়ে গেলাম আমি। রায়হান ভাইয়া, অর্থাৎ রাইসার আপন ভাই, যে কিনা অফিসের কাজে ঢাকার বাইরে থাকেন বেশিরভাগ সময়। বুঝলাম আজ বোনের এঙ্গেজমেন্ট উপলক্ষে এসেছে। আরে তুরফা, তুমি কেমন আছো? অনেকদিন পর দেখলাম। আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আর বাসায় কখন আসলেন? আর বললো না, আসছি ঘন্টা 2 হলো, কিন্তু এসে যে রেস্ট নিব তার উপায় নাই। কোনের ভাই বলে কথা, বাসায় আসতেই কাজে লাগিয়ে দিয়েছে মা আমায়। তার মুখের অভিভঙ্গি দেখে আমার খুব হাসি পেল। মুখ টেপে হাসলাম আমি। খেয়াল করলাম উনি কিছুক্ষণ দেখলেন একবার আমায়। বাহ, রেডি হয়ে গেছো তুমি, ভালো করেছো, এই ড্রেসে খুব সুন্দর লাগছে তোমাকে। উনি এক দৃষ্টিতে চেয়ে রইলেন কিছুক্ষণ আমার দিকে। তার এভাবে তাকিয়ে থাকা কিছুটা অস্বস্তি লাগছিল আমার, তাই কোনো রকম তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিলাম তার থেকে। চলে এলাম রাইসার রুমে। ওকে দেখে আমার চোখ জুড়িয়ে গেল। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার বোনটাকে। আমাকে দেখে লাজুক হাসলো। আজকে তো মনে হচ্ছে দুলা ভাইয়ের মাথা হ্যাং হয়ে যাবে। তোকে দেখার পর বিয়ের ডেট এগিয়ে আনলেও আমি অবাক হব না, তাই না? শুধু আমাকে দেখেই সবার মাথা হ্যাং হয়ে যাবে, তাহলে তোকে দেখলে ছেলেরা কি করবে? এই হালকা সাজে তোকে যা মারাত্মক লাগছে বোন, কেউ যদি আজ তোর জন্য বিয়ের প্রস্তাব দেয় তাতে আমিও অবাক হব না। আমার দিকে চোখ টিপ মেরে বলল। ওর কথা শুনে আমি চোখ পাকিয়ে তাকালাম। তারপর কিছু বলার আগেই আন্টি এলেন রুমে। আমাদের রেডি দেখে প্রসন্ন চিত্রে হেসে মাশাআল্লাহ বললেন। আন্টির থেকে জানলাম ছেলেপক্ষ এসেছে, বাইরে তাদের আপ্যায়ন চলছে এখন। একটু পর আমাদের ডাকলে যেন আমরা সব কাজিনরা মিলে রাইসাকে নিয়ে বাহিরে যাই। আন্টি রুম থেকে বের হতেই বাকি কাজিনরা এসে ঢুকলো। সবাই সমস্বরে উল্লাস করলো আর খেপাতে লাগলো রাইসাকে। সেই সাথে ছেলেপক্ষের মধ্যে কোনো ক্রাশ খাওয়ার উপযোগী ছেলে পাওয়া গেলে তাকে কিভাবে পটাতে হবে এটা নিয়েও আলোচনা চলছিল সিনিয়র কিছু আপুর মধ্যে। তাদের প্ল্যানিং দেখে যেমন অবাক হচ্ছিলাম আমি, তেমনি মজাও লাগছিল শুনতে। রাইসাকে নিয়ে প্রান্ত ভাইয়ের পাশের স্টেজে বসেছিলাম আমরা। সাথে খুব সুন্দর আয়োজন করা হয়েছে আংটি বোতলের জন্য। তার মধ্যে আজকে আকাশ পরিষ্কার হওয়ায় সবাই চিন্তামুক্ত। উপস্থিত সবাই ওদের জুটির প্রশংসা করলো। একসাথে ভালোই মানিয়েছে ওদেরকে। আন্টি একা হাতে সব কাজ সামলাচ্ছিলেন দেখে আমি কাজিনদের কাছ থেকে তার কাছে গেলাম। আন্টিকে কিছু বলার আগে প্রান্ত ভাইয়ার বাবা মা এলেন তার সাথে কথা বলতে। তাদের দেখে বুঝলাম দুই ছেলে কেন এত সুন্দর। এই বয়সে বাবা মা এত স্মার্ট, এজন্যই প্রথমে ছেলেগুলো একদম ওই রকম হয়েছে তাদের। আরে বিয়াইন, কি দরকার ছিল এত কষ্ট করে সব আয়োজন করার জন্য? আমরা কমিউনিটি সেন্টারে করতে পারতাম অনুষ্ঠান। না না, কোনো অসুবিধা হয়নি আমাদের, বরং আমরা উল্টো খুশি হয়েছি নিজের মেয়ের জন্য নিজ হাতে সব কাজ করতে পেরে। হাসি মুখে বললেন আন্টি। আচ্ছা, আপনার বড় ছেলে যে এলো না এখনো, ও কখন আসবে? প্রসঙ্গ পাল্টে পূর্ণ ভাইয়ের কথা জিজ্ঞেস করলেন আন্টি। পূর্ণ অফিস থেকে ফেরার পথে আমাদের ছেলে মেয়েকে পার্লার থেকে নিয়ে আসবে। ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই ছেলেটা আমাদের কাজ পাগলা, বুঝলেন ভাবি? সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে, বিয়ের জন্য রাজিও হয় না। ওকে নিয়ে যে কি করবো আমি? পূর্ণ ভাইয়ের মায়ের কথা শুনে অবাক হলাম আমি। তাদের একটা মেয়েও আসবে, এটা তো বলেনি রাইসা। যাই হোক, ওর ননদ থাকতেই পারে, আমার কি? হঠাৎ দেখি প্রান্ত ভাইয়ার বাবা আমার দিকে তাকিয়ে আছেন, মনে হয় কিছু বলবেন। আমার ধারণাকে ঠিক প্রমাণ করে কিছুক্ষণ পর তিনি আন্টিকে বললেন, এই মেয়েটা কে ভাবি? আপনাদের আত্মীয়? সেদিন আপনাদের বাসায় এসে তো দেখিনি। আঙ্কেলের প্রশ্ন শুনে আমি অস্বস্তিতে পড়ে গেলাম। যখনই কেউ আন্টিদের কাছে আমার পরিচয় জিজ্ঞেস করে তখন আমার খুব খারাপ লাগে। আন্টি যদিও খুব সুন্দর করে আমাকে তাদের মেয়ে পরিচয় দেন, তবুও আমার খারাপ লাগে। আলাদাভাবে কি করতে নিজের আসল পরিচয় হবে না আমার? আন্টি কিছু বলার আগে হইচই শুনতে পেলাম আমরা। এগিয়ে গিয়ে দেখি পূর্ণ ভাইয়া এসেছেন। অফিস থেকে আসলেন, সেটা তার ফর্মাল গেট আপ দেখে বোঝা যাচ্ছে। পাশে দাঁড়িয়ে একটি সুন্দর মেয়ে, বয়স বেশি না, আমার চেয়ে ছোট হওয়ার কথা। বুঝলাম এটা ওনার বোন হবে। আমি এগিয়ে গিয়ে রাইসার কাজিনদের সাথে যোগ দিলাম। ফিসফিস শুনলাম দুই আপুর মধ্যে, এই তোরা কেউ নজর দিবি না, বুঝেছিস? এই হ্যান্ডসাম এখন আমার ক্রাশ। পূর্ণ ভাইয়ের দিকে ইশারা করে ছোট যারা ছিল তাদেরকে হুঁশিয়ারি করে দিলেন কাজিনদের সিনিয়র সামা আপু। এটা ঠিক না আপু, এরকম কিছু তো আমাদের প্ল্যানে ছিল না। ছিল না তো কি হয়েছে? এখন তাকে দেখে আমি প্ল্যান চেঞ্জ করেছি। সবার আগে তার নাম জানতে হবে, তারপর কথা বলার চেষ্টা করতে হবে, কিন্তু কিভাবে নাম জানবো বুঝতে পারতেছি না।
আমি ওদের মাঝখানে ঢুকে আস্তে করে বললাম, ওর নাম পূর্ণ। আমার কথা শুনে সবাই চমকে আমার দিকে তাকালো। আমি তাকে চিনি কিনা জিজ্ঞেস করতে লাগলো। আমি মাথা নাড়তেই ঘিরে ধরলো তারা আমাকে। তবে আমি বেশি কিছু বললাম না, শুধু এইটুকু বললাম যে উনি পাত্রের বড় ভাই, তাই নাম শুনেছি। সামা আপু আমার উপর খুশি হলেন। এখন পূর্ণ ভাইয়ের সাথে কোন বাহানায় কথা বলবে ভাবতে লাগলেন। তাদের প্ল্যান শুনতে শুনতে আন্টির গলা শুনলাম, অর্থাৎ আমার ডাক পড়লো কাজের জন্য। তাই পূর্ণ ভাইয়াকে আপু কিভাবে পটাবে তা শোনাই হলো না আমার। আন্টিকে হেল্প করে হেলে দুলে ছাদের দিকে আসছিলাম আমি, হঠাৎ ওড়নায় টান পড়ায় সিঁড়ি থেকে পড়ে যেতে ধরলাম আমি। রেলিং ধরে কোনো মতে নিজেকে বাঁচিয়ে পিছনে ফিরে দেখি আমার ওড়নার উপর পা দিয়ে আটকে রেখেছে পূর্ণ ভাইয়া। ওনাকে দেখে মেজাজটা তীর তীর করে বেড়ে গেল আমার। আবারও তার জন্যই পড়ে যেতে ধরেছিলাম আমি, কিন্তু উনি ড্যাম কেয়ার ভাব নিয়ে তাকিয়ে আছেন অন্যদিকে, যেন কিছুই জানেন না কি হচ্ছে এখানে। ওনার ভাব দেখে কিছু না বলে ওনার টান দিয়ে উপরে উঠতে নিচ্ছিলাম আমি। আশ্চর্য, ওনার উপর থেকে পাই সরাচ্ছেন না উনি। ভারী বেয়াদব তো লোকটা, ওনাকে ভালো মন্দ শোনাতেই হবে আজকে। মনে মনে এসব ভাবতেই দেখি রাগে চোখে তাকিয়ে আছেন আমার দিকে উনি। তার চাহনি দেখে আমি অবাক হলাম, এভাবে রেখে তাকিয়ে আছেন কেন? আজব তো, কি করেছি আমি? তো আসসালামু আলাইকুম গাইস, এই পর্যন্তই। এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যদি গল্প নিয়ে কোনো অভিযোগ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি দেখে সেটা আর কি ঠিক করার চেষ্টা করব। আর যদি একদম গল্পটি ভালো না লাগে তাহলে গল্পটা খুব একটা দূর পর্যন্ত যায় নাই। এই গল্পটা অনেক বড়, এত বড় যে তোমাদের চিন্তার বাইরে। এই যে শুরু হয়েছে, কবে শেষ হবে এটা ঠিক ঠিকানা নাই। তো তোমরা চাইলে এখনো বলতে পারো, আমি অন্য গল্প নিয়ে আসবো। আর যদি বলো এটাই থাক তাহলে এটাই থাকবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।